আসসালামু আলাইকুম। সবার মুখে একই প্রশ্নবোধক চিহ্ন, তারেক জিয়া কেন দেশে আসছেন না? তার পারিবারিক সিদ্ধান্ত, নাকি ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি অদৃশ্য কোনো প্রেক্ষাপট বা সত্যি এর পিছনে কাজ করছে? সেটার সঠিক তথ্যপাত্র কেউ এ পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি। সবাই যার যার মতো ইনিয়ে মিনিয়ে কথা বলছেন, বা বিতর্কিত করবার জন্যই, বা মুখরোচক গল্প তৈরির জন্যই, অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে আরেকটু ফেস ভ্যালু বাড়ানোর জন্য, বা ইউটিউবে ব্যবসার জন্যই এই ধরনের কথাবার্তা নিয়ে অনেক গুঞ্জন, গুজব চলছে, ছড়ানো হচ্ছে। আমি তাদের কাছে একটি প্রশ্ন যদি করি, খুব ক্ষুদ্র একটি প্রশ্ন। ম্যাডাম খালেদা জিয়া একজন সেনাবাহিনীর কর্মকর্তার স্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী। বাংলাদেশে তার জন্য ঢাকার সিআইএমএইচের ভিআইপি কেবিনে চিকিৎসার জন্য 100-তে 100% তার জন্য অগ্রাধিকার রয়েছে। তিনি সেখানে না গিয়ে, সিএমএসে না গিয়ে, এভার কেয়ার হাসপাতাল, কথিত আছে ওটা আওয়ামী লীগের, অর্থাৎ আওয়ামী লীগের মন্ত্রী ফারুক সাহেবের বিআইর, অথবা সরাসরি ওটা আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন একটি হাসপাতাল। তিনি সেখানে কেন যাচ্ছেন, বা সেইখানে নিরাপদ কেন মনে করছেন, বা নিরাপত্তার সমস্যা নাই কেন মনে করছেন? একটি দিক হয়তো আমি যেটা বুঝি, যে সিএমএইচে গেলে তার সাথে যে সিভিল ডাক্তারগুলো রয়েছে, বা তার যে মেডিকেল বোর্ড রয়েছে, সেটা হয়তো সিএমএসে তাদেরকে ঢুকতে দেবে না। কিন্তু আমার এটাও ধারণা, তাদের বোর্ডের সাথেও আরও সেনাবাহিনীর ঊর্ধ্বতন অভিজ্ঞ ডাক্তাররা কমিটিতে গিয়ে এটাকে আরও সুন্দর করে চিকিৎসার সেবা দেওয়ার মতো উপযুক্ত একটি পরিবেশ তৈরি হতো। কিন্তু সিএমএসে কেন যাচ্ছেন না? সেনাবাহিনী থেকেও কোনো বিবৃতি দিয়ে বলা হয়নি, বা সেনা প্রধানও এখন পর্যন্ত বলেননি যে ম্যাডাম খালেদা যে, যেমন বিভিন্ন দেশের থেকে মেডিকেল টিম আসছে। গতকাল মোদিও নিজেও বিবৃতি দিয়েছেন যে ভারত যদি ম্যাডাম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে কোনো ধরনের ভূমিকা রাখতে পারে, সেটার জন্য তারা প্রস্তুত। কিন্তু সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন বা তিন বাহিনীর নিয়ন্ত্রণাধীন সিএমএস থেকে কোনো বিবৃতি আসেনি যে আমরা প্রস্তুত আছি, যে কোনো মুহূর্তে ম্যাডামকে আমরা চিকিৎসা দেওয়ার মতো সরঞ্জামাদি বা অভিজ্ঞ ডাক্তার আমাদের আছে। সর্বোপরি সেনাপ্রধান নিজেও এ ধরনের কোনো বিবৃতি দেননি। এই যে বিবৃতি দেননি, এবং ম্যাডাম খালেদা জিয়া সিএমএইচে যাচ্ছেন না, ক্যান্টনমেন্টে যদিও সেনাকুঞ্জে গিয়েছিলেন, কিন্তু সেনা সম্মিলিত সামরিক হাসপাতালে যাচ্ছেন না। আমি এখানে একটি ঘটনার কথা উল্লেখ করি। এরশাদ সাহেবের প্রথম পুত্র সাদ এরশাদ, রওশন এরশাদের গর্ভে ছিল কিনা বা হয়েছে কিনা এ নিয়ে অনেক বিতর্ক এখনো বাইরে দেখি। কিন্তু আমি তখন 46 ব্রিগেডের আন্ডারে চাকরি করার সুবাদে আমি এরশাদ সাহেবের বাসায় থাকতাম আর কি, ডিউটির জন্য প্রয়োজন ছিল, থাকতে হতো। এবং আমি কাছের থেকেই দেখেছি ম্যাডাম রওশন এরশাদের গর্ভেই ওই সন্তানটির জন্ম হয়েছিল। কিন্তু যেহেতু সিএমএইচে, সেহেতু এটা নিয়ে অনেক গুজব আছে। একেবারে শেষ ধাক্কাটা শেখ হাসিনাই বলেন বা রওশন এরশাদ, শেখ হাসিনা দুজনে মিলেই হোক, যে কোনো একটি চক্রান্তে ফেলে জেনারেল এরশাদকে কিন্তু ঢাকা সিএমএসে নিয়ে, গুঞ্জন আছে, গুজব ছড়ানো আছে, হয়তো বা হইতেও পারে, সিএমএসে নিয়ে তারা সেনাবাহিনীর ডাক্তারদের দিয়ে, যেমন দেলওয়ার হোসেন সাইদিকে ইঞ্জেকশনের মাধ্যমে হত্যা করা হয়েছে, এরশাদ সাহেবকেও নাকি সেভাবেই কিছু একটা করা হয়েছে। গুজব আছে, কতটুকুন সত্য আমি জানি না। প্রথমটা সত্য সেটা আমি জানি, কিন্তু পরেরটা সত্য কিনা জানি না। হয়তোবা সিএমএসে এই দায়িত্ব নিতে চায়নি, যে ম্যাডাম খালেদা জিয়ার সিএমএসে নেওয়ার পরে কিছু হয়ে গেলে হয়তো বড় ধরনের একটি রোষানলে পড়বে। যেহেতু সিএমএস এর
যারা এখনো তত্ত্বাবধানে আছেন বা সেনাপ্রধান নিজেও শেখ হাসিনার পারিবারিক আত্মীয় বা তার হাতের নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান, হয়তো ম্যাডাম খালেদা জিয়ার সাথে মানসিক একটি দূরত্ব আছে এই জায়গাটা থেকে, এই জন্য হয়তো তিনি যাচ্ছে না। কিন্তু এই যে ওপেন সিক্রেট কিছু জিনিস, এইগুলো ওপেন সিক্রেট, সবাই জানি আবার জানি না, কারণ আমরা নিজে তো দায়িত্ব নিয়ে বলতে পারি না এই কথাগুলা, কিন্তু আমাদের চিন্তা ভাবনার ভিতরে রয়ে যায় যে এইখানে হয়তো একটা গ্যাপ আছে। ঠিক তেমনই একটা গ্যাপের সন্ধান আপনাদের আমি একটি ছোট ক্লু দিতে চাচ্ছি। সেটা হলো বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্তটা হয়েছে, অনেক সাক্ষী বলেছে যে যারা আসছিল তাদের পরনে নূতন, বিডিআরের সম্পূর্ণ নূতন ইউনিফর্ম ছিল, তাদের মুখ বাঁধা ছিল এবং তাদের চেহারা, চলাফেরা, আচার আচরণে নিয়মিত একটি বাহিনীর সদস্যদের মতো মনে হচ্ছিল না। তারা নিজেরা হিন্দিতে কথা বলছিল এবং সরাসরি ভারতকে তো এখানে ইনভলভ করাই হয়েছে, যার সমন্বয়কারী তাপস। আপনাদের হয়তো মনে আছে তারেক জিয়াকে যেদিন বাসা থেকে বের করে নিয়ে আসা হয়, তৎকালীন ডিজিএফআই এর ডাইরেক্টর ছিলেন মেজর জেনারেল সাদেক হাসান রুমি। তিনি অনেক চেষ্টা করেছিলেন তারেক জিয়াকে রক্ষা করতে এবং সারা রাত তার অফিসে নিজে বসে থেকে তারেক জিয়াকে আগলে রেখেছিলেন যেন পুলিশে না নেয় বা সেনাবাহিনীর টর্চার সেলে তাকে যেন না নেয়। সে ইয়াং ছিল, তবুও তারেক জিয়া ব্যক্তি মানুষ হিসাবে খুব নরম, দুর্বল, শারীরিকভাবে খুব আদর যত্নে মানুষ, একটি আদর্শ মায়ের আদর্শ সন্তান হিসাবে লালিত হয়েছেন। অত্যন্ত একটি পারিবারিক আদর্শিক পরিবারের ভিতর দিয়ে তার গায়ের আচর তো দূরের কথা, জোরে শব্দটি পর্যন্ত তার মা কোনোদিন, আমি অনেকদিন তাদের সাথে ছিলাম, অনেকদিন মানে যতটুকুন সময় ছিলাম শুনিনি, খুব আদরের ছেলে ছিল। এই জন্য সাদেক রুমি সাহেব বুঝতে পারছিলেন যে টর্চার সেলে গেলে তার উপরে যে অমানবিক নির্যাতন অত্যাচার হবে সেটা তার জন্য অসহনীয় হবে, জীবনের জন্য ঝুঁকিতে ফেলবে, তার জন্য হয়তো তিনি দিতে চাননি। কিন্তু শেষ তক তিনি রক্ষা করতে পারেননি। তার হাত থেকে সেনাবাহিনীর অন্য একটি গ্রুপ, যারা বিশেষ করে মাসুদ সাহেবের, সাভারের জিওসি মাসুদ সাহেব যখন যেটা লিড দিচ্ছিলেন, তাদের গ্রুপই তার কাছ থেকে নিয়ে, যেমন সাদেক হাসান রুমিকে অনেক খেসারত দিতে হয়েছে। পরবর্তীতে তার ইউনিফর্ম কেড়ে নিয়েই বলবো আমি, আনসার ভিডিপির মহাপরিচালক বানানো হয় এবং খুব ডিমোরালাইজড হয়ে পড়েছিলেন রুমি স্যার সেই সময়, কারণ তিনি একজন অত্যন্ত বুদ্ধিমত্তা, চৌকস অফিসার ছিলেন, মুক্তিযুদ্ধ অফিসার ছিলেন, অনেক দূরদর্শিতা সম্পন্ন অফিসার ছিলেন, কিন্তু তাকে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে সেনাবাহিনী থেকে অবসরে পাঠানো হয়। অনেক মনোকষ্ট নিয়েই তিনিও সেনাবাহিনী থেকে বিদায় নেন। কিন্তু তারপরে আমি যেটা বলার জন্য এসব কথাগুলো বলছি, তারেক রহমানের উপরে যে ধরনের নিষ্ঠুরতা প্রকাশ করা হয়, প্রমাণ করা হয় এবং তার উপরে যে টর্চার, নির্যাতন করা হয় শারীরিকভাবে, মানসিকভাবে নিলে হয়তো সেটা নিতে পারতেন, মানসিকভাবে নিলে তো মনোবল ভালো ছিল, কিন্তু তিনি শারীরিকভাবে অতটা অত্যাচার সহ্য করার, বহন করার মতো শারীরিক শক্তিশালী একজন মানুষ ছিলেন না। এবং আমি পরবর্তীতে শুনেছিলাম যে তার উপরে যে টর্চার করা হয়েছিল সেখানে ভারতের গোয়েন্দার, ভারতের রয়ের প্রতিনিধি ছিল। এই রয়ের প্রতিনিধি, উনি যে মুসলেকাটা দিয়েছিলেন, কার কাছে দিয়েছিলেন যে মুসলিকা দিয়ে দেশের থেকে বের হয়ে যাক, এই মুসলিকাটা কি মঈনুদ্দিন ফকিরউদ্দিন নিয়েছিলেন নাকি রয়ের এজেন্ট নিয়েছিলেন তার কাছ থেকে? হয়তো 2 কপি বা থ্রু কপি বাংলাদেশের কোনো প্রতিনিধিদের কাছে আছে, কিন্তু মূল কপি রয়ের হাতে আছে। এবং ওই টর্চারের যতদিন তার উপরে অমানবিকভাবে টর্চার করা হয়েছে, মাসুদ সাহেব তার পিছন থেকে লাথিয়ে যে তার হাড়, ব্যাকবোন ভেঙে দিয়েছিল, মাসুদ সাহেবের সাথেই রয়ের প্রতিনিধি ছিল এবং মাসুদ সাহেবের সাথে অনেক আগের থেকেই রয়ের যোগাযোগ ছিল এবং উনি রয়ের প্রতিনিধিদের সাথে রেখেই
তারেক জিয়ার কাছ থেকে যত স্বীকারোক্তিমূলক বা এই যে বলা হয় যে তিনি যে রাজনীতি করবেন না বা দেশে আসবেন না, যে মুসলেকা, এই মুসলেকা তাদের সাথে রেখে এই শর্তাবলী লিখিত হয়। এই শর্তাবলী তারেক জিয়ার মেমোরিতে আছে, মনে আছে, এবং কে কে ছিল হয়তো মাসুদ সাহেবরা শুধু ব্যবহৃত হয়েছে। মাসুদ সাহেব বলেন, ফখরুদ্দিনরা বলেন, বা তৎকালীন পরবর্তীতে আরও যারা তার সাথে বিরোধিতা করেছে বা যা করেছিল, মোট কথা বাংলাদেশকে দুর্বল করতে এবং বিএনপিকে ক্ষমতায় আনতে যত ধরনের ভারতের ষড়যন্ত্র ছিল, তৎকালীন ওই সময়ের সেনা কর্মকর্তা থেকে শুরু করে সিভিলিজম, পলিটিক্যাল ম্যানডামের সাথে ইনভলভ ছিল। এমনকি আমি যতটুকুন বলবো, বিএনপিরও কিছু নেতা, একবার শীর্ষস্থানীয় নেতা, তারা না জেনে না বুঝে বড় ধরনের অর্থের বিনিময়ে তারা ম্যাডাম খালেদা জিয়ার যেমন বিরোধিতা করেছিল, গোপনে আতাত করেছিল আওয়ামী লীগের সাথে। এই গোপন আতাতকারীরাই তাদের পিছনে র কাজ করেছে, এটা তারা হয়তো বুঝতে পারেনি, কিন্তু তাদের সাথে যারা কথা বলেছে, ডিল করেছে, ডিলিংসের ভিতরে ছিল, তারা হয়তো তাদের ফেজে চেনা ছিল, জানা ছিল, কিন্তু তাদের পিছনে যে রয়ের কলকাঠি নাড়ার যে কৌশল ছিল, এটা হয়তো বিএনপির এই শীর্ষস্থানীয় নেতারা বুঝতে পারেনি। যার জন্যই বিএনপির ভিতরে বসেই তারা বিএনপির যত ধরনের গোপনীয়তা যেমন প্রকাশ করে দিতে লাগলো। ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে সরাসরি তো ওই সময় কথা বলেছে, আমি এর আগে ভিডিওতে নামও বলেছিলাম, আজকে বলবো কি না এটাই ভয়ের বিষয়, এখন আর বলছি না সে নামটা, কিন্তু অন্যভাবেই কথা বলে যাই। হয়তো দেখলাম দুই একজনকে নমিনেশন দেয়নি, একজন সিনিয়র নেতাকে নমিনেশন দেয়নি, আরও কেউ কেউ আছে নমিনেশনের বাইরে রেখেছে। হয়তোবা তারেক জিয়া যাদের সরাসরি দেখেছে বা সরাসরি বুঝতে পারছিল যে তার এই নির্যাতন অত্যাচারের ভিতরে সরাসরি এরা জড়িত, এদেরকে হয়তো বাইরে রেখেছেন, কিন্তু পিছনে আরও লোক ছিল যাদেরকে হয়তো তিনি চিনতে পারেননি, বুঝতে পারেননি। যার জন্য এই ভিডিওটা বানানো, সেটা হলো তারেক জিয়া কেন দেশে আসছেন না। আমি এইটুকুই বলতে চাচ্ছি যে উনি যে মুসলেকাটা দিয়েছিল, এর প্রধান কপিটা কোথায় আছে, কার কাছে আছে, সেটা কি জনসম্মুখে তুলে ধরা যায়, দেখানো যায় যে সেই মুসলেকা কি লেখা আছে এবং ওটা কয় নাম্বার কপি। ওটা সম্ভবত 2 কপি, এবং মূল কপিটা ভারতের রয়ের হেডকোয়ার্টারে জমা আছে। এবং এখানেই ওনার সংশয়, হয়তো ওনার জীবন নাশের হুমকিটা, অদৃশ্য শক্তিটাই হলো রয়ের সেই কালো থাবা, বা র তাকে যে বড় ধরনের একটা বিপদ আসন্ন বা মৃত্যুর আশঙ্কার ভিতরে লিখে রেখেই মুসলেকা দিয়েছিলেন, সেটা তার মেমোরিতে আছে। এই জন্যই তিনি দেশে ঢুকতে দ্বিধাগ্রস্ত করছেন বা বাধা মনে করছেন। কারণ বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে গেলেও রয়ের যে একেবারে অবগাহন, একেবারে যে শুদ্ধ চারণভূমি এদেশের মাটিতে কোথাও কোথাও তো এখনো রয়ে গেছে। সেই সব জায়গাতে সরকার হয়তো ইচ্ছা করেই হাত দিচ্ছে না, দেয়নি, অথবা তার অজান্তেই প্রশাসনের ভিতরে রয়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে রয়ে গেছে, সশস্ত্র বাহিনীর ভিতরেও তাদের মদতপুষ্ট কিছু যিশু পুত্র তো রয়ে গেছে। যে কোনো মুহূর্তে, যে কোনো প্রয়োজনে এরা বের হয়ে আসবে। আমি আশ্চর্য হয়েছিলাম সেদিন সেনাকুঞ্জে সবাইকে ডাকা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, ভালো ভালো ভিআইপিরা গেছে, এর ভিতরে সবচেয়ে সমালোচনা, সরকারের সমালোচনা করেছে এবং আওয়ামী লীগকে আনার জন্য, রিফর্ম করার জন্য বা আওয়ামী লীগের পক্ষে যত ধরনের লড়াই করার জন্য যে সাংবাদিক মাসুদ কামাল, তাকে ওখানে ইনভাইট করা হয়েছে সেনাকুঞ্জের ভিতরে। মাসুদ কামালদের মতো লোক কি সেনাকুঞ্জে ইনভাইট পাওয়ার কথা, যাওয়ার সুযোগ পাওয়ার কথা, কিন্তু তাকে কে নিয়েছে ওখানে? ওই সেনাকুঞ্জের প্রধান কে? সেনাকুঞ্জের নিয়ন্ত্রণ কারা করে এবং সেই নিয়ন্ত্রণ বাহিনীর প্রধান কে? অর্থাৎ এখনো যে জায়গাটা
অদৃশ্য সেই শক্তিটা এদেশের মাটিতে দাঁড়িয়েই আছে, হয়তো কেউ বলছে না বা বলার অবকাশ নেই, কারণ নিয়ম মাফিক আইন মোতাবেক তাদেরকে অপসারণ করার মতো উপযুক্ত হয়তো মক্ষম সময় আসেনি, অথবা কৌশলে তাদেরকে ব্যবহার করে বর্তমান সময়টাকে অতিবাহিত করা হচ্ছে। ভবিষ্যৎ সময়কে মজবুত করার জন্য বর্তমান সময়কে ব্যবহার করা হচ্ছে তাদেরকে দিয়েই। অর্থাৎ তারেক যে এটা বুঝতে পারছেন, অবলোকন করতে পারছেন যে যে বাংলাদেশের স্বপ্ন বা যে বাংলাদেশ হওয়ার কথা ছিল এখনো সেই পরিশুদ্ধ দেশ হয়তো হয়নি, যে নিরাপদ মাতৃভূমিতে তার আসার কথা সেই মাতৃভূমি এখনো হয়তো ততটা নিরাপদ নয়। আমি এর আগে একটু বলে দিছি, দলের কিছু লোক আওয়ামী লীগ বা রয়ের সাথে ছিল, সেই দলের কিছু লোক এখনো কেন্দ্রে দখল করে আছে। বিএনপির উনি যদি দেশে আসে বা যে কোনো কার্যক্রমে যে কোনো মিটিংয়ে সেই সব লোক তার সামনেই থাকবে, একেবারে সামনে ফেজে থাকবেন, কারণ ওই জায়গা থেকে তো কাউকে অপসারণ করা হয়নি। স্থায়ী কমিটি বলেন, সাংগঠনিক সম্পাদক মণ্ডলী, উপদেষ্টা মণ্ডলী, কার্যনির্বাহী, সেভাবে তো একবার গুচ্ছ ধরায় রয়ে গেছে, অর্থাৎ তারা সেভাবেই সেই পদেই রয়ে গেছেন। কে কোমরে কি নিয়ে ঢোকে বা কার হাতে কি নিয়ে তার পাশেই হয়তো বসবেন, উনি তো চেনেন তাদেরকে। আমি যেটা বলছি কিছুটা অনুমান এবং কিছুটা এই গুঞ্জন গুজব এই ধরনের কিছু তথ্যপাত্র তো থাকেই সংগ্রহের মধ্যে, নিজের বিবেক বুদ্ধির ভিতরেই থাকে, সেই জায়গা থেকেই বলছি। এই জায়গাটা থেকে অর্থাৎ বিএনপিকে পরিশুদ্ধভাবে স্থায়ী কমিটি, সাংগঠনিক কার্যকরী কমিটি বা আপনার কি বলবো ওগুলোকে কি বলে উপদেষ্টা মণ্ডলী, এর ভিতরে বড় ধরনের একটি পরিশুদ্ধ বা পরিশুদ্ধি হওয়ার প্রয়োজন। ওই জায়গার মোটিভটা চেঞ্জ করে তার মতো কে তাদেরকে তারেক জিয়া এখান থেকে কাদেরকে সরিয়ে দিতে চান, কাদেরকে ইনভলভ করতে চান, এই জায়গাটা যদি পরিষ্কার করে তার মতো করে কিছু লোক ওখান থেকে সরিয়ে দেওয়া যায়, যেন উনি ওই জায়গাটা নিরাপদ মনে করেন। নয়াপল্টন নিরাপদ মনে করেন, গুলশানের যে বাসায় ম্যাডাম খালেদা জিয়া থাকেন সেখানে নিরাপদ মনে করেন। এই জায়গাগুলোই হয়তো আগোছালো কাটা ছড়ানো আছে, যে কাটাগুলোকে তিনি ভয় পাচ্ছেন। সিএম আছে ম্যাডাম খালেদা জিয়া কেন যাচ্ছেন না, এই জায়গাগুলোতে হাত দিলে এই জায়গাগুলোর খুঁটিনাটি বিষয়গুলো খুঁজে বের করতে পারলেই তারেক জিয়া কেন আসছেন না। আমি আকার ইঙ্গিতে কিছু বলে গেলাম, যদি কেউ বুঝে থাকেন বুঝবেন, না বুঝলে আমারও ক্ষুদ্র জ্ঞান, এর থেকে ভালো করে বোঝানোর শক্তি আমারও নেই। আশা করি যতটুকুন যে বোঝার বুঝতে পারবেন। সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।